আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে স্যার। ঠিক আছে, আপনারা যারা ক্লাসে জয়েন করছেন একটু রেসপন্স করেন, না হলে পরে তো ঝামেলা। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো শুরুতে যেটা বলি, আপনাদের পরীক্ষা আগামী মাসের 5 তারিখে, তাই না? তো এখন আমাদের সাবজেক্ট কিন্তু এইটা, মানে আমরা যে সাবজেক্টটা করতেছি এটা হচ্ছে টোটাল 10টা অধ্যায় আছে। আমরা আজকে চতুর্থ নাম্বার অধ্যায় করব, 3টা অধ্যায় শেষ হয়েছে। আচ্ছা, আরো একটা সাবজেক্ট বাকি আছে, বিজনেস ইংলিশ। তাহলে আমার পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিছে এবং আমার কোর্স কিন্তু এখনো শেষ হয় নাই। তো সময় যেহেতু কম, দেখেন এখানে যদি আমি দেখি তাহলে পারে বুধবার ধরলে পারে 3 দিন, আর হচ্ছে গিয়ে শনিবার ধরলে 3 দিন, 6 দিন। গত সপ্তাহের একটা ক্লাস মিস গেছে, এটা রবিবারে ইনশাল্লাহ নিব, যদি কোনো ব্যস্ততা না থাকে। তাহলে পারে 7, তাহলে 7 দিন আছে। সর্বোচ্চ নয় আরো একটা দুইটা ক্লাস নেওয়া যায়। তাহলে টোটাল কথার কথা 8টা মতো ক্লাস আপনাদের আছে পরীক্ষার আগে। তাহলে এই 8টা ক্লাসের মধ্যে আপনার হচ্ছে গিয়ে আমার 2টা সাবজেক্ট শেষ করতে হবে। তো এই জন্য আমরা ইম্পর্টেন্ট টপিক যেগুলা এগুলা দিয়ে আমরা শেষ করে চলে যাব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাদের করণীয় যেটা, আজকে যেটা কথার কথা, যে টপিকটা নিয়ে আমি পড়াবো এটা আজকেই শেষ করে ফেলতে হবে, কারণ পরীক্ষার আগে একদিনও কিন্তু ছুটি থাকে না। আজকে একটা পরীক্ষা, আগামীকালকে আর একটা পরীক্ষা, এরকম কন্টিনিউয়াসলি শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আগের 3টা সাবজেক্ট আমাদের শেষ হয়েছে, আরো 2টা এখনো আছে। তো রিভাইজ দেওয়ার কিন্তু সময় পাবেন না। ঠিক আছে, তো এর মধ্যে যদি সময় হয় তাহলে পারে এই ডেটা স্ট্রাকচারের উপর একটা পরীক্ষাও নিব, ক্লাস টেস্ট আর কি। তো সেই ক্ষেত্রে আহ, আপনারা কিন্তু আহ, মানে সময় নষ্ট না করে যেটা দেখানো হয় এটা হচ্ছে গিয়ে দ্রুত পড়ে শেষ করে ফেলবেন, তাহলে পরীক্ষার আগে ঝামেলা কম হবে, আপনাদের উপর প্রেশার কম পড়বে। তো যাই হোক, আমরা পড়াশোনায় চলে যাই। তো আজকে আমরা 4 নম্বর অধ্যায় শুরু করব, স্ট্যাক স্ট্রাকচার এই অধ্যায়টার নাম। আমরা প্রিভিয়াসলি যে 3টা অধ্যায় শেষ করছি এর মধ্যে স্ট্যাক এই নামটা আমরা অলরেডি শুনছি, পরিচিত, এবং স্ট্যাক সম্পর্কে বেসিক আপনাদের ধারণা দেওয়া হয়েছে। তারপর আমরা শুরু করব আর একটু আহ, একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো স্ট্যাকের উদাহরণ, মানে স্ট্যাক মেন জিনিসটা কি, যে স্ট্যাকে আপনি হচ্ছে গিয়ে আচ্ছা একটা চিত্র আঁকায়, ধরেন এইটা একটা হচ্ছে গিয়ে একটা কাঁচের টিউব, এই ছোট মানে সরু একটা কাঁচের টিউব। এখানে হচ্ছে গিয়ে আপনি ওই ক্রিকেট খেলার টেনিস বল আপনি রাখতে পারবেন। ঠিক আছে, এরকম এখানে হচ্ছে গিয়ে আপনি বল রাখছেন, এটা কাঁচের টিউব। ঠিক আছে, তো এখন এই টিউবের মধ্যে টোটাল 4টা বল আটে, এইরকম জায়গা, এর মধ্যে 3টা বল আছে। এখন আমি যদি চাই যে এই যে প্রথম যে বল, এই বলটা যদি আমি এই টিউব থেকে বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই টিউব থেকে এই বল, তারপরে এই 2টা বল বের করার পরে তো আমি এই লাস্টের বলটা বের করতে পারবো, তার আগে তো আর বের করতে পারবো না। তো এই স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাক জিনিস হচ্ছে গিয়ে আহ, মানে এটা এমন একটা স্ট্রাকচার যেটা হচ্ছে গিয়ে এই টপ, এই উপরের যে পজিশন, এটা হচ্ছে গিয়ে এই স্ট্যাকের জন্য এটা হচ্ছে গিয়ে টপ পজিশন। ঠিক আছে, এখন আমি এই টপ পজিশন আবার হচ্ছে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়? এখানে যেহেতু টোটাল 4টা বল আসবে, এখানে অলরেডি 3টা বল আছে, 3টা বলের জন্য এই বলটা হচ্ছে গিয়ে টপ পজিশনে আছে। এখন আমি যদি 4 নাম্বার
আর একটা বল আমি এখানে রাখি, তাহলে পরে এইটা টপ হবে না, টপ হবে তখন হচ্ছে গিয়ে এই লাস্টের যেটা এইটা, ঠিক আছে? আর আমরা হচ্ছে গিয়ে স্ট্যাকের সাথে একটা টার্ম বলছিলাম যে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে শেষে ঢুকবে সে প্রথমে বের হবে। কারণ আমি যদি এই প্রথম বলটা বের করতে চাই বা এই দ্বিতীয় যে বলটা যদি বের করতে চাই এই টিউব থেকে, তাহলে পরে আমার এই উপর থেকে বের করতে হবে। অর্থাৎ আমরা এইখানে যা দেখতেছি যে আমার দুইটা অপারেশন এখানে, একটা হচ্ছে কি ইনসার্ট করতেছি, একটা প্রবেশ করাচ্ছে, আর একটা হচ্ছে বের করতেছি। এছাড়া কিন্তু এখানে আর কোনো অপারেশন আমরা করতে পারতেছি না। তো আমরা এই যে এখানে যে এই লাস্টের যে বলটা আমরা প্রবেশ করালাম এটা হচ্ছে কি পুশ। আর যদি আমি এই বলটাকে এখান থেকে বের করে দিই তাহলে এটা হবে পপ, ঠিক আছে? যখন এটা এরকম বের হয়ে যাবে এটা হচ্ছে পপ। তাহলে এই দুইটা টার্ম আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি, পুশ কোনটা পপ কোনটা। ঠিক আছে, এখন আমি বললাম যে এখানে হচ্ছে কি টোটাল চারটা হচ্ছে কি বল রাখার জন্য আমি জায়গা নিছি। তো কথার কথা আমি যখন মানে এখানে তো চারটা বল আটে, আমি যদি আর একটা বল আমি এখানে রাখতে চাই তাহলে এই টিউবে তো থাকবে না, তাই না? এই টিউবে রাখার তো জায়গা নেই, তখন এটা হচ্ছে ওভারফ্লো হয়, ঠিক আছে? অর্থাৎ ওভারফ্লোতে এটা রাখা যায় না। তো এই যে টার্মটা অর্থাৎ স্ট্যাক ফুল হয়ে আছে এর পরেও যদি আমি কোনো ডাটা দিতে চাই তো সেক্ষেত্রে এটা ওভারফ্লো হবে, তখন এটা ডাটা রাখা যাবে না। আচ্ছা, আমরা যখন ৩ টা ডাটা ছিল তখন এইটা হচ্ছে টপ ছিল। যখন ৪ টা ডাটা মানে আরেকটা যখন বল রাখছি তখন টপ হচ্ছে এইটা। তাহলে টপ পজিশন কোনটা এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? যে টপ পজিশন কোনটা? টপ পজিশন চেঞ্জ হয় আমার ডাটা দেওয়ার উপরে। ঠিক আছে? তাহলে যতটুকুই বললাম এটুকু কি ক্লিয়ার? কোনো কনফিউশন যদি থাকে করতে হবে কোশ্চেন। ঠিক আছে। তো এই যে এত সময় যেটা বললাম এটা হচ্ছে স্ট্যাকের ডেটা স্ট্রাকচার। আমি বলে একটা টিউবে বলের উদাহরণ দিছি, এটা হচ্ছে কাপড় হইতে পারে, বই হইতে পারে, প্লেট হইতে পারে, পাথর হইতে পারে। অর্থাৎ আপনারা যদি স্ট্যাক লিখে গুগলে সার্চ দেন দেখবেন এই টাইপের ছবি আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে স্ট্যাকের মেন ব্যাপার। তো এই আমরা হচ্ছে গিয়ে পুশ পপ এই দুইটার সাথে এই দুইটা টার্মের সাথে পরিচিত হয়েছে অলরেডি। পুশ কি পপ কি বললাম। অর্থাৎ আমি যদি এই যে বইয়ের যে স্তূপ এখানে যদি আর একটা বই আমি রাখি তাহলে এটা হচ্ছে পুশ। আর এখান থেকে এই বইটা যদি আমি বের করে দিই তাহলে এটা পপ, এবং এই অপারেশনটা সবসময় হবে এই যে লাস্টে যে থাকবে তার উপরে। ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। আচ্ছা, আমরা আজকে লিফো দিয়ে কাজ করব। আর ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে বলতেছি স্ট্যাকের দুইটি অপারেশন হচ্ছে পুশ অপারেশন আর হচ্ছে পপ অপারেশন। তো এইখানে পুশ অপারেশনের একটা অ্যালগরিদম টাইপের দেয়া আছে যে পুশ অপারেশন ওভারঅল কি করতেছে। আপনারা কি এই যে এখানে যে ৬টা স্টেপ আছে কেউ কি একবার দেখে বলতে পারবেন যে এখানে কি করতেছে? অর্থাৎ আমি যতটুকু আলোচনা করলাম ওই বলের উদাহরণ দিয়ে এই অ্যালগরিদমটা পড়ে কি আপনারা কেউ ব্যাখ্যা করতে পারবেন যে ওই বল দিয়ে কিভাবে কাজ করছে? আর এটা হচ্ছে এই টপ অপারেশন যেটা 4 নাম্বার যেটা ওটাকে বলছে এটা হচ্ছে টপ অপারেশন। আর এটা তাকে বলা হচ্ছে কি বলবেন? আপনার কথা স্পষ্ট বোঝা গেল না, আরেকবার যদি একটু ক্লিয়ার করে বলতেন। নেটওয়ার্কের সমস্যা তো আমার ওই জন্য মনে হয় আচ্ছা, সাউন্ড। হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলি। তো স্টেপ 1 অবশ্যই শুরু করতে হবে। স্টেপ 2 হচ্ছে বলতেছে কি স্টোর দ্য এলিমেন্ট টু পুশ ইনটু অ্যারে। অর্থাৎ আমরা একটা এলিমেন্ট যেটা নিব এটা হচ্ছে গিয়ে অ্যারেতে পুশ করতে হবে। যেহেতু আমাদের এটা পুশ অপারেশন। ঠিক আছে? এরপরে কি চেক ইফ টপ
এটা তো ইজ ইকুয়াল টু, ডবল ইজ ইকুয়াল টু মানে হচ্ছে কি সমান, ঠিক আছে? এটা তো আমরা প্রোগ্রামিং এ যখন করছিলাম তখন তো ডবল ইজ ইকুয়াল টু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছিল। তো টপ, টপ বলতে কি, এখানে এই যে এই এ আছে এটা হচ্ছে কি টপ, এই দেখেন এখানে টপ মার্ক করে দিছে, এটা টপ। তো এখানে বলতেছে ইফ টপ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম সাইজ মাইনাস ওয়ান দেন স্ট্যাক ইজ ফুল। অর্থাৎ আমরা ওই যে ওভারফ্লো যে টার্মটার কথা বলতেছিলাম, ওই টার্মটা হচ্ছে কি এই যে স্ট্যাক ইজ ফুল, ঠিক আছে? তো এরপরে আছে এলস গো টু স্টেপ 4, আমরা স্টেপ 4 এ যাই। স্টেপ 4 এ কি বলতেছে, অর্থাৎ মেন ট্রাম হচ্ছে গিয়ে এইরকম দেখেন, আমার টোটাল ধরেন এই স্ট্যাকে আমার হচ্ছে তিনটা জায়গা আছে, তিনটা জায়গা আছে। তো সেক্ষেত্রে আমি এই যখন চেক করব, কথার কথা আমি একটা নতুন ডাটা এখানে দিতে যাচ্ছি, আমি চেক করে নিব যে এখানে ডাটা রাখার জন্য জায়গা আছে কিনা, যদি না থাকে এটা ওভারফ্লো করবে। তো যাই হোক, এরপরে স্টেপ 4 এ চলে যাবে। স্টেপ 4 এ কি আছে, আহ, এখানে আছে ইনক্রিজ টপ অ্যাজ টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস ওয়ান। এর মানে হচ্ছে গিয়ে আমার কথার কথা, যদি এই শুরুতে আমি একটা স্ট্যাক নিলাম, ধরেন এখানে হচ্ছে গিয়ে টোটাল 6টা জায়গা আছে, আমি এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 আর 5 দিয়ে দিলাম। এখন এই যে উপরের যে তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গা যে কথার কথা, এখানে আমি যদি নতুন একটা ডাটা দিই 6 দিই, তখন হচ্ছে গিয়ে টপ কি হবে, এইটা তো টপ ছিল, তখন টপ হচ্ছে কি এই যে এই সূত্র টপ প্লাস ওয়ান, তখন হচ্ছে কি আরেকটা ডাটা যখন দিব এটা হচ্ছে টপ প্লাস ওয়ান চলে যাবে, অর্থাৎ স্থান পরিবর্তন করবে। এরপরে অ্যাড এলিমেন্ট টু দ্য পজিশন স্ট্যাক, অর্থাৎ আমি এই যে নতুন যে টপটা নিব এটা হচ্ছে নতুন এলিমেন্ট এখানে হচ্ছে কি যোগ করব, এরকম। এরপরে আমার এই প্রসেসটা শেষ হবে, ঠিক আছে? এই হচ্ছে কি আমার পুশের অ্যালগোরিদম। মেন কথা হচ্ছে গিয়ে এখানে যে অ্যালগোরিদম দেয়া আছে সেটা হচ্ছে আমার যে স্ট্যাক আছে এতে নতুন একটা ডাটা আমি দিব, এই ডাটা দেওয়ার জন্য যে কয়টা শর্ত আছে এই স্ট্যাকে, মানে এই অ্যালগোরিদম এগুলো চেক করে ওই এলিমেন্ট এখানে অ্যাড করছে, এই হচ্ছে এখানের মেন থিম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পপ অপারেশন। পপ অপারেশন কি, এই যে এখানে যে ডাটা আছে এই ডাটা ডিল, ওই যে দেখেন এখানে একটা স্ট্যাক আছে, স্ট্যাকে ABCDE পর্যন্ত আছে, আমি চাচ্ছি এই এখানে হচ্ছে গিয়ে ডিলেট করতে। তো এই ডিলেটের যে ব্যাপারটা এটা হচ্ছে পপ এখানে বলতেছে। তো এখন আমি হচ্ছে গিয়ে এই স্ট্যাকের মধ্যে এর ডি এর পরে আছে, অর্থাৎ টপ আমার হচ্ছে গিয়ে এই তো আমি যখন হচ্ছে এখানে অ্যালগরিদমটা যদি দেখেন তখন হচ্ছে এখানে বলতেছে চেকস ইফ দ্য স্ট্যাক ইজ এমটি। কথার কথা, যদি আমার একটা স্ট্যাক থাকতো সেই স্ট্যাকে কোনো ডাটাই নেই, এরকম জাস্ট ফাঁকা আছে, তো সেই ক্ষেত্রে আমি ডিলিট করব কি, কোনো কিছু তো আমার ডিলিট করার নাই। তো সেক্ষেত্রে বলতেছে আমি চেক করব এটা এমটি আছে নাকি, যদি ইফ দ্য স্ট্যাক ইজ এমটি, যদি আমার স্ট্যাকটা শূন্য ফাঁকা থাকে তখন হচ্ছে ইরর অর এক্সিট এর মেসেজটা আমার শো করবে, অর্থাৎ আমার এই স্ট্যাকের মধ্যে কোনো ডাটাই নাই, আমার তো কোনো অপারেশন এখানে হবে না, আমি কোনো কিছু ডিলিট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম, একটা হচ্ছে পুশের ক্ষেত্রে আমার স্ট্যাকে যদি জায়গা থাকে তাহলে আমি হচ্ছে গিয়ে পুশ করতে পারবো, এবং পপের ক্ষেত্রে আমার স্ট্যাকে যদি ডাটা না থাকে তাহলে আমি ওইখানে কোনো অপারেশন আমি করতে পারবো না। এই দুইটা টার্ম আমাদের চেক করে নিতে হচ্ছে, ঠিক আছে? এরপরে কি স্টেপ 3 তে ইফ দ্য স্ট্যাক ইজ নট এমটি, অর্থাৎ আমার এই স্ট্যাক যদি এমটি না হয় তখন হচ্ছে গিয়ে অ্যাক্সেস দ্য ডাটা এলিমেন্ট অ্যাট হুইচ টপ ইজ পয়েন্টিং, অর্থাৎ যদি আমার এই স্ট্যাকটা ফাঁকা না থাকে তখন আমার টপ কোনটা ওইটা আমার দেখতে হবে। আমরা ওভারঅল পুশ অ্যান্ড পপ যেটা অপারেশনই করি না কেন সেটা কিন্তু আমরা টপ পজিশনে করতেছি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা কিন্তু এই যে মাঝখান থেকে ডি সি বি এই এর কোনো কিছু নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমরা একদম টপ যেটা এটা এই পজিশন নিয়ে আমাদের, আমরা হচ্ছে গিয়ে ডাটা ডিলেট বা ইনসার্ট যাই কিছু করি না কেন আমার এই টপ পজিশন থেকে করতে হবে। কথা কথা এই যে এখান থেকে যখন আমার ডিলেট হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ডি হচ্ছে গিয়ে টপ হয়ে গেছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা এই যে বলছে ডিক্রিজ দ্য ভ্যালু অফ টপ বাই ওয়ান, এই যে এখানে হচ্ছে টপ ছিল এটা এক কমায় ডি তে নিয়ে আসছে, তারপরে রিটার্ন দ্য সাকসেস। এই হচ্ছে গিয়ে পুশ অ্যান্ড পপ। তো এই পুশ অ্যান্ড পপের যে অ্যালগোরিদম বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? যদি হয় তাহলে পর রিপিট করব, না হলে পরবর্তী টপিকে যাব। না স্যার, ক্লিয়ার। ঠিক আছে।
তো এই যে লিফো যেটা সেম, আমরা যেহেতু স্ট্যাক নিয়ে কাজ করতেছি, আমাদের এই লিফো নিয়ে কাজ করতে হবে, সেই ব্যাপারটা এখানে পুশ কিভাবে করতেছে, পপ কিভাবে হচ্ছে এখানে দেখাইছে। পুশ অ্যান্ড পপের মধ্যে পার্থক্য এটা হচ্ছে পড়বেন। এরপরে হচ্ছে স্ট্যাকের ডাটা সংযোগের অ্যালগরিদম ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা পুশ অর্থাৎ ডাটা যেহেতু এখানে সংযোগ করতে বলতেছে, সংযোজন অর্থাৎ যোগ করতে বলতেছে, এটা কিন্তু ওভারঅল আমাদের পুশ অপারেশন যেটা ওইটা ওই আদলে হবে, ঠিক আছে। এখানে মানে আমি জাস্ট একবার রিপিট করে যাই, ওই আগেরটা যদি বুঝেন তাহলে এটাও অটোমেটিক বুঝে যাবেন। এখানে আমি কয়েকটা টার্ম নিছি, মানে এখানে কয়েকটা টার্মের কথা বলা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাক, স্ট্যাক তো আমি চিনি, এই পুরো যেটা আছে এটা হচ্ছে কি স্ট্যাক, ঠিক আছে। এরপর টপ, টপ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, অর্থাৎ আমার যতগুলো ডাটা থাকবে এর মধ্যে যেটা লাস্টে থাকবে এটা হচ্ছে টপ। এরপরে ম্যাক্স স্ট্যাক, অর্থাৎ আমার এই স্ট্যাকটা সর্বোচ্চ কত সাইজের, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখেন 2 4 5টা ভ্যালু আছে, কিন্তু এর সাইজ হচ্ছে গিয়ে 6 7 8 8 পর্যন্ত, অর্থাৎ আমার 3টা এখনো ফাঁকা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আইটেম, আইটেম কোনটা, আমরা যেই ডাটাটা ইনসার্ট করব বা ডিলিট করব ওইটা হচ্ছে আইটেম হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক পরিচিতি এই ক্ষেত্রে, পুশের ক্ষেত্রে। এরপরে স্টেপ 1 এ গেছে, প্রথমে বলতেছে স্ট্যাক অলরেডি ফিল্ড, অর্থাৎ আমাদের ওভারফ্লো যে টার্মটা ছিল, যে আমার এই যে আটটা যে স্ট্যাকের সাইজ, এই আটটা সবগুলো কি ডাটা আছে কিনা এটা আর কি চেক করে নেবে, ঠিক আছে। ইফ টপ ইজ ইকুয়াল টু ম্যাক্স স্ট্যাক, অর্থাৎ এই যে টপ যদি এই ম্যাক্স স্ট্যাক হয়, আচ্ছা এখানে যেহেতু ম্যাক্স স্ট্যাক এই পর্যন্ত আছে তাহলে এর সাইজ কিন্তু হচ্ছে 7, এই উপরেরটা হবে না, ঠিক আছে। তাহলে বলতেছে কি ইফ টপ ইজ ইকুয়াল টু ম্যাক্স ম্যাক্স স্টেপ দেন, ঠিক আছে। যদি এই পর্যন্ত আরো ভ্যালু থাকে, কথার কথা এখানে 5 আর 6 যদি থাকতো তাহলে পারে, অর্থাৎ এই টপ হইতো তখন এইটা, তাহলে এই টপ যখন ম্যাক্স স্ট্যাকের সমান হবে তখন হচ্ছে প্রিন্ট ওভারফ্লো, অর্থাৎ আমরা ওভারফ্লো যে টার্মটা আছে, অর্থাৎ আমাদের এখানে আর কোনো ডাটা আমি দিতে পারবো না, ঠিক আছে। আর যদি মানে এটা যদি না হয়, ওভারফ্লো যদি না হয়, এলস, এই যে এলস, যদি এই ইফ কন্ডিশনটা ফুলফিল না করে, অর্থাৎ এই টপটা যদি নিচে হয় বা এই মানে টপ ম্যাক্স স্ট্যাকের সমান যদি না হয়, তাহলে 2 নাম্বার স্টেপে চলে যাবে। আচ্ছা, বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কারো? জি না স্যার। ঠিক আছে, তাহলে 2 নাম্বার স্টেপে কি আছে, 2 নাম্বার স্টেপে বলতেছে সেট টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1, অর্থাৎ আমার টপ তখন অটোমেটিক্যালি এইখানে চলে আসবে। এখানে এসে কি হবে, সেট স্ট্যাক টপ ইজ ইকুয়াল টু আইটেম, অর্থাৎ আমি নতুন যে ডাটাটা দিতে চাচ্ছি তখন এখানে আমি দিব। কথার কথা এখানে আচ্ছা তামিম, আমি এখানে আমি লিখলাম, তো সেখানে আইটেম হবে এখানে তামিম, ঠিক আছে। তখন এটা আমার হচ্ছে টপ হবে, আর এটা টপ তখন বাদ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি নতুন ডাটা দিব তখন হচ্ছে টপ এই নতুন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ইনসার্ট আইটেম ইন নিউ টপ পজিশন, অর্থাৎ আমরা এই যে তামিম লিখলাম এটা হচ্ছে গিয়ে এই কথাটা লিখছে। এরপরে রিটার্ন, অর্থাৎ আমার ডাটা সংযোগ আমি সাকসেসফুলি করতে পারছি। এই হচ্ছে গিয়ে আমার মেন থিম। এখন আমার পরীক্ষায় যদি এরকম আসে যে একটি স্ট্যাককে নিম্নলিখিত 6টি ডাটা সংযোগ করতে হবে, প্রত্যেক ডাটা সংযোগের পর স্ট্যাকের চিত্র অঙ্কন করো এবং টপ ম্যাক্স স্ট্যাক প্রদর্শন করো। খুব ইজি, দেখা গেল যে 6টা ডাটা যদি পরীক্ষার কোশ্চিনে থাকে তাহলে সেই 6টাই, আর যদি এখানে যা লেখা আছে পরীক্ষার কোশ্চিনে যদি এরকম নাম লেখা থাকে তাহলে এই নাম দিয়ে আমার করতে হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আমি দেখবো আমার টোটাল ভ্যালু এখানে আমার কয়টা দিছে, 1 2 3 4 5 6, তো আমি 6টা স্ট্যাক আমি হচ্ছে গিয়ে নিয়ে নিব। 6টা মানে আমার ম্যাক্স স্ট্যাক হচ্ছে 6 পর্যন্ত হবে, দেখেন এখানে নাম্বারিং করছে 6 পর্যন্ত। তো 6 পর্যন্ত 6 যেহেতু আমার টোটাল সাইজ, তো এটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক, আমি 6 লিখলাম। আর যেহেতু এখানে আর কোনো ডাটা নাই, প্রথমটাই যেহেতু আমার এই যে আব্দুল আমি যেটা রাখছি,
এটা হচ্ছে কি আমার টপে আছে, কারণ এখানে কিন্তু আর কোনো ডাটা নাই। সেক্ষেত্রে প্রথম প্রথম পজিশনে থাকার পরও এটা কিন্তু টপ হবে, কারণ আমার পরবর্তীতে আর কোনো ডাটা নাই। তো সেক্ষেত্রে টপ ইজ ইকুয়াল টু 1 আর হচ্ছে ম্যাক্স স্ট্যাক ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে? এরপরে আমার হচ্ছে দ্বিতীয় যে হলো নিশাত। এটা হচ্ছে গিয়ে আমি এই যে ২ নাম্বার যে পজিশন এটাকে আমি নিশাত দিলাম এবং টপ এই ১ থেকে সরায়ে এইটাতে আনলাম। এখানে আমার টপ হচ্ছে গিয়ে এই ২ নাম্বার পজিশন ইন্ডিকেট করতে হবে আর ম্যাক্স স্ট্যাক 6। এরকম কন্টিনিউয়াসলি আমার একের পর এই যে রেখা যেটা এটা ৩ নাম্বার পজিশনে যখন বসাবো তখন টপ এখানে আসবে। এরপরে তানিয়া যেটা এটা ৪ নাম্বার পজিশনে দিব, টপ তখন এইখানে আসবে। এরকম লাস্টে হচ্ছে গিয়ে এই আফিফ। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে এটা লিখে ফেলবো। এরকম কন্টিনিউয়াসলি প্রত্যেকটা এরকম স্টেপ বাই স্টেপ এরকম লিখতে হবে। একদম ইজি না? একেকটা বক্সে মানে ১ম এ ৬ টা বক্স আঁকাবো এবং সেই অনুযায়ী আমার একটার পর একটা ভ্যালু এড করব এবং টপ একটা মানে লাস্ট পজিশনে টপ আমি এড করব। যখন আমার টপ আর ম্যাক্স স্ট্যাক সমান হয়ে যাবে তখন আমার এই অপারেশন শেষ। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কিন্তু স্যার এটা কি ওই নিচে মানে এটা তো আলাদা আলাদা করতে হবে, কি একসাথে করা যাবে এটাকে যেটা আমরা দেখেছিলাম ওইটা ওই অনুযায়ী, নাকি আলাদাই করতে হবে? কোনটা আলাদা করতে হবে? মানে আপনার কোশ্চেনটা বুঝি না। আপনার নেটওয়ার্কের সমস্যা না কি যেন, মানে কথা স্পষ্ট আসতেছে না। বলছি উপরে যেভাবে ৬টা বক্স এঁকে ওইভাবে কি করা যাবে নাকি এইভাবেই করতে হবে? না ৬ টা যদি আমার এখানে ৬ টা ভ্যালু আছে জন্য ৬ টা, যদি আমার ৩ টা থাকতো আমি ৩ টা করে আগাইয়া যাইতাম। প্রত্যেকটা এই কথার কথা এখানে ৬ টা ডেটা আছে, আমার প্রত্যেকটা অপারেশন ৬ টা করে আমার আঁকাইতে হবে। সেম এই প্রসেসে। বুঝতে পারছেন? জি ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে বিয়োজন। আমরা কিন্তু এই ২ টা যে মানে আমার মেইন ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু হচ্ছে স্ট্যাকের ডাটা সংযোগ আর হচ্ছে গিয়ে বিয়োজন। অর্থাৎ ইনসার্ট আর হচ্ছে ডিলিট, এই ২ টা অপারেশন এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। স্ট্যাকে তাহলে কি হবে? স্ট্যাকে হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আমার ডাটাগুলো বের করে নিয়ে যাইতে হবে। এই যে এখানে যেটা আছে দেখেন এইটা আপনারা বাসায় দেখবেন একদম ইজি। যেটা বললাম ওইটাই। এখানে এই সেম জিনিস এখানে বলছে একটার পর একটা ডিলিট করছে। দেখেন এখানে ম্যাক্স আর টপ হচ্ছে গিয়ে একই জায়গা আছে। আমি প্রথমেই এফ ডিলিট করব তখন টপ হবে তে। আর ম্যাক্স তো এই ৬ নম্বর পজিশনে থাকবে। তখন আবার পরে যখন ডিলিট করব তখন টপ এই ডি এর উপর আসবে। এটা ডিলিট করব টপ এখানে। এরকম কন্টিনিউয়াসলি দেখেন এখানে এইগুলাই করছে। ঠিক আছে? তো বাকি যে উদাহরণ ৮ মানে ৩ আছে এগুলা প্র্যাকটিস করবেন কি বলছে। যদি আমি যা বললাম এত সময় পর্যন্ত যদি বোঝেন তাহলে পরে এগুলা ইজিলি সলভ করতে পারবেন। এগুলা নিয়ে প্যারা নাই। আচ্ছা, এরপরে আমাদের আজকের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে ইনফিক্স, পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স। এই হচ্ছে আমাদের আজকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখানে ২ টা টার্মের কথা বলছে, অপারেন্ট আর অপারেটর। কেউ কি বলতে পারবেন এই যে a প্লাস b তে অপারেন্ট কোনটা আর অপারেটর কোনটা? প্রক্রিয়া চিহ্নগুলো অপারেটর আর বর্ণগুলো অপারেটর। আচ্ছা, তাহলে আমার হচ্ছে গিয়ে এ বি এই দুটা হচ্ছে গিয়ে অপারেটর কি অপারেন্ট, আর হচ্ছে এ প্লাস অর্থাৎ যে চিহ্নগুলো আছে মাঝখানে ওইগুলো হচ্ছে গিয়ে অপারেটর। তাহলে অপারেন্ট আর অপারেটর সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখন আসে হচ্ছে ইনফিক্স, পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স। এর জন্য আমরা একটা বক্স দেখি। দেখেন আমার চিহ্ন যখন অর্থাৎ অপারেটর যখন মাঝখানে বসছে তখন হচ্ছে ইনফিক্স, অপারেটর যখন সামনে চলে আসছে এবং অপারেন্ট পিছনে তখন হচ্ছে এটা প্রিফিক্স। আর পোস্টফিক্স অলরেডি বোঝা যাচ্ছে যে অপারেটর যেগুলো একদম শেষে চলে যাচ্ছে
আর অপারেন্ট সামনে, সেটা হচ্ছে পোস্টফিক্স। এই হচ্ছে গিয়ে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স বোঝার একদম সহজ উপায়। এখানে সংজ্ঞা বা যা কিছু দেয়া আছে এগুলা পড়ে ফেলবেন। কই গেল? আচ্ছা, এই এখন আমার আর একটা প্রবলেম দেয় কোশ্চিনে, সেটা হচ্ছে কি আমি এই ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্সে যাইতে পারি, ইনফিক্স থেকে কিভাবে প্রিফিক্সে যাইতে পারি। অর্থাৎ আমার একটা প্রবলেম দিবে, সেই প্রবলেমে সলিউশন আমি কিভাবে করব ইনফিক্স থেকে পোস্টফিক্সে। এর জন্য 4টা নিয়ম আছে। এই 4টা নিয়ম খাতাতে লিখে ফেলবেন। তো এর জন্য প্রথম নিয়ম যেটা, এটা হচ্ছে কি প্রায়োরিটি লিস্ট যেটা বলে। প্রায়োরিটি তো আমরা বুঝি, প্রায়োরিটি বলতে আমরা বুঝাচ্ছি যে কোন চিহ্নর পরে কোন চিহ্নের কাজ হয়। আহ, আচ্ছা, আমরা যখন এই যে এই চিহ্নটা দেখব বা পাওয়ার, এই যে এরকম যেটা, এইটার প্রায়োরিটি সব থেকে বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে 2 নাম্বার যেটা, 2 নাম্বার হচ্ছে গিয়ে এই পাওয়ারের পরে গুণ অথবা ভাগ, এটা হচ্ছে গিয়ে এর প্রায়োরিটি। এরপরে 3 নাম্বার হচ্ছে গিয়ে, 3 নাম্বারে কি হবে কেউ কি বলতে পারবেন? যোগ বিয়োগ। যোগ আর বিয়োগ, এটা হচ্ছে গিয়ে থার্ড। আপাতত এই 3টা জানলেই হবে। প্রথমে হচ্ছে গিয়ে এই যে এই চিহ্ন পাওয়ার বা হচ্ছে গিয়ে ই, এই 2টা চিহ্ন, এরপরে হচ্ছে গুণ ভাগ আর হচ্ছে যোগ বিয়োগ। আচ্ছা, এখন এই যে গুণ আর ভাগ, এটা কিন্তু সেম প্রায়োরিটি। এই যে গুণ আগে থাকুক বা ভাগ আগে থাকুক এটা ব্যাপার না, এটা হচ্ছে সেম প্রায়োরিটি, ঠিক আছে। আবার যোগ আর বিয়োগ যদি একই জায়গায় থাকে, এই দুটাও সেম প্রায়োরিটি, এর মধ্যে যে কোনো একটা অপারেশন আগে করলেও সমস্যা হবে না। এখন আসি আমার 2 নাম্বার যে রুলস, এটা হচ্ছে আমার 1 নাম্বার রুলস ছিল। এরপরে 2 নাম্বার রুলস হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেট যদি থাকে ব্র্যাকেটের কাজ আগে করা লাগবে। অর্থাৎ ব্র্যাকেট সবচেয়ে, ব্র্যাকেট যদি থাকে তাহলে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ আমার আগে করে নিতে হবে। এরপরে হচ্ছে আহ, এরপরে রুলস হচ্ছে গিয়ে নো টু অপারেটরস অফ সেম প্রায়োরিটি ক্যান স্টে টুগেদার ইন স্ট্যাক কলাম। অর্থাৎ আমার সেম প্রায়োরিটির 2টা আহ, চিহ্ন পাশাপাশি থাকতে পারবে না। এটা আপাতত মাথায় রাখেন। আমরা যখন একটা মানে প্রবলেম সলভ করব তখন বুঝতে পারবেন আসলে 2টা, এই যে কথার কথা, এই যে গুণ আর ভাগ, এই 2টা যেহেতু সেম প্রায়োরিটির, তো সেক্ষেত্রে এই 2টা এক জায়গায় পাশাপাশি থাকতে পারবে না। কিভাবে কাজ করে এটা আমরা পরে বলতেছি। তো 2টা রুলসের প্রথম রুলস হচ্ছে কি আমার প্রায়োরিটি বেস আর হচ্ছে কি সেম প্রায়োরিটির 2টা চিহ্ন পাশাপাশি থাকতে পারবে না, ঠিক আছে। এরপরের যে রুলস সেটা হচ্ছে কি আহ, এই যে এখানে গুণ আর ভাগ যেটা দেখতেছেন, সেটা হচ্ছে গুণ আর ভাগের আগে আমি যোগ আর বিয়োগের কাজ করতে পারবো না। বা এই যে এইটার যেই মানে পাওয়ারের যেটা আছে এটার আগে আমরা গুণ এবং ভাগের কাজ করতে পারবো না। আমরা প্রায়োরিটি যেটা সেটার কাজ আগে করতে হবে। এরপরে 4 নাম্বার যে রুলসটা আছে সেটা হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে যদি আমি কোনো কিছু পাই, কথার কথা যে ব্র্যাকেটের মধ্যে যদি এরকম থাকে, তাহলে আমার এর আগে যদি গুণ ভাগ যাই থাকুক না কেন, আমার এই ব্র্যাকেটের মধ্যে কাজ আগে করতে হবে। তো এই 4টা রুলস মাথায় কতটুকু ঢুকছে মানে আমি জানি না, তবে একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটা প্রবলেম হচ্ছে কি লিখি। আমাদের প্রবলেম হচ্ছে গিয়ে a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে একটা ডিভাইডেড, এরপরে সি, এরপরে একটা গুণ, পরে হচ্ছে ডি
প্লাস সি পরে হচ্ছে মাইনাস এফ। আচ্ছা, এইটা কোন ফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স না ইনফিক্স, কেউ কি বলতে পারবেন? স্যার এটা ব্র্যাকেটের মানে ভিতরে যে ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো ওই ব্র্যাকেটের আগে তো চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা তো প্রিফিক্স হওয়ার কথা। আসলে কি তাই? খেয়াল করেন, আমরা এই যে এখানে যেটা দেখলাম, এরকম ক্ষেত্রে অপারেটর, কিন্তু আমরা অপারেটরের কথা বলতেছি, ব্র্যাকেট পরের কথা, ব্র্যাকেট যে কোনো জায়গায় হতে পারে। আমার দুইটা অপারেন্ডের মধ্যে যখন আমি অপারেটর পাবো, সেটা হচ্ছে কি ইনফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স, আর লাস্টে যেটা হচ্ছে থাকবে ওটা হচ্ছে পোস্টফিক্স। এখন আমি বলি এইটা দেখেন, আমার প্রথম দুইটা যদি আমি কম্পেয়ার করি, প্রথম দুইটা এ প্লাস বি যদি করি, তাহলে পরে এই দুইটা অপারেটর ইনফিক্স। মাঝখানে আছে না? তারপরে বি জি। আর সি যদি চিন্তা করেন তাহলে পরে অপারেটর মাঝখানে, সি আর এই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে চিন্তা করেন, এই ব্র্যাকেটের মধ্যে এটা কি ইনফিক্স আছে না? হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখে বুঝবেন এটা হচ্ছে কি মানে কোন ফিক্সে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এই ইনফিক্সকে আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে পোস্ট ফিক্সে। আমার পরীক্ষার কোশ্চেন হচ্ছে গিয়ে ইনফিক্স টু পোস্ট ফিক্স, এটা হচ্ছে আমার প্রবলেম। তো এর জন্য আমরা হচ্ছে সিম্বল, এরপরে স্ট্যাক, এরপরে পোস্ট ফিক্স। আচ্ছা, এখন আমার সিম্বল বলতে এখানে হচ্ছে গিয়ে অপারেটর বোঝাইছে। আমার যেগুলা সিম্বল সেগুলো আমি এই বরাবর লিখবো, আর যেগুলো হচ্ছে গিয়ে অপারেট মানে অপারেন্ট এ বি সি যেটা থাকবে সেটা আমরা স্ট্যাকের মধ্যে লিখবো। চলেন আমরা শুরু করি আসলে কি করা যায়। তো প্রথমে আমার ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট আমি সিম্বলের এখানে দিলাম। তো এই ক্ষেত্রে আচ্ছা, সিম্বলের ক্ষেত্রে স্ট্যাক একই, মানে একই কাজ হবে, আমি দেখাচ্ছি কিভাবে করে। তো এই ক্ষেত্রে প্রথমে যে ব্র্যাকেট আসবে সিম্বলও হবে স্ট্যাকেও হবে, এবং পোস্টফিক্সে কোনো কিছুই হবে না। এরপরে আমার এইটা শেষ, এই ব্র্যাকেটের কাছে, এরপর এ। তো এ আমরা হচ্ছে গিয়ে এ নিব এখানে, এটা হচ্ছে গিয়ে যদি আমার কোনো অপারেন্ট হয় তাহলে আমরা স্ট্যাকে দিব। প্রথমে বলছিলাম যে মানে অপারেটর যেটা হবে সেটা স্ট্যাকে হবে, আর অপারেন্ট প্লাস অপারেটর সেটা হচ্ছে পোস্টফিক্সে হবে। আর এটা হচ্ছে আমার কোশ্চিনে যেটা আছে সেটা আমরা এই সিম্বলের মধ্যে আমরা দেওয়া শুরু করব। আচ্ছা, যখন আমরা সিম্বল এ নিলাম তখন এই সিম্বলের মধ্যে দিব স্ট্যাকে শুধু আমার অপারেটর যাবে, এখানে কোনো অপারেটর নাই, এবং পোস্টফিক্সে আমি এটা এ লিখে দিব। আমার এর কাজ শেষ। এরপরে সরি প্লাস, প্লাস আমরা হচ্ছে সিম্বলে আমরা এখানে লিখলাম, লেখার পরে এটা হচ্ছে গিয়ে এখানে আসবে এবং এটা এ হবে। আচ্ছা, যেখানে বুঝবেন না আমাকে একটু থামায়েন, হ্যাঁ? আর একটা বুঝে গেলে বাকি সব প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। স্যার ওই যে লাস্টের ওটা এই হলো কারণ কি? আমরা যখন হচ্ছে কোনো অপারেন্ট পাবো তখন আমরা এখানে আমরা দিয়ে দিব, তখন ওই স্ট্যাকে আমরা দিব না। স্ট্যাকে শুধুমাত্র হচ্ছে সিম্বল যাবে, মানে এই যে সিম্বল বলতে বলতে অপারেটর যাবে, এই ব্র্যাকেট প্লাস ভাগ এই যে চিহ্নগুলো এগুলো স্ট্যাকে যাবে, বুঝেছেন? আচ্ছা দেখেন, আপাতত একটু দেখেন, ধৈর্য ধরেন, 4-5টা দেখেন, তারপরে হচ্ছে গিয়ে বুঝে যাবেন। এরপরে বি, বি আমার হচ্ছে গিয়ে
স্ট্যাকে যাবে না, তো সেই ক্ষেত্রে আমার আগে যা ছিল এটা দিব এবং এরপরে বি আমি বসাই দিব। বির কাজ শেষ, আমার এইটুকুর কাজ শেষ। এরপরে ভাগের এইটা দিলাম। এখন আসেন এই প্লাসের পরে যদি আমি ভাগ দিই, তাহলে কি কোনো সমস্যা আছে আমার প্রায়োরিটি টেবিলে? আমি প্রায়োরিটি টেবিল কি জন্য একটু আগে আঁকালাম, যে এই যে আমার 2 নাম্বার পজিশনের প্রায়োরিটি হচ্ছে গুণ আর ভাগ, আর 3 নাম্বার পজিশনের প্রায়োরিটি হচ্ছে যোগ আর বিয়োগ। তো এখানে দেখেন আবার যোগ যেটা, এটা থেকে ভাগের প্রায়োরিটি বেশি, তো সেক্ষেত্রে আমার যোগ এখানে থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এ বি এখানে হবে। এরপরে ভাগের কাজ শেষ, এরপরে আমার সি আমি যখন এখান থেকে নিয়ে নিব, তখন হচ্ছে গিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট প্লাস এটা ভাগ, এটা হচ্ছে গিয়ে এ বি সি। এখন আসেন আমার এই যে গুণের যে কাজ, এটা আমরা এখন গুণ নিব, প্লাস ভাগ গুণ। এটা কি হবে? আমি এই প্রায়োরিটি টেবিলে বলছিলাম যে সেম প্রায়োরিটি জিনিস পাশাপাশি থাকবে না, আমার যে একটা রুলস ছিল। এক্ষেত্রে কিন্তু এই যে ভাগ আর গুণ একসাথে পাশাপাশি আছে, তো সেই ক্ষেত্রে এইখানে এই রকম হবে না। এই ক্ষেত্রে আমার এই ভাগটা এখান থেকে ভ্যানিশ করতে হবে। সেক্ষেত্রে আমার এই ভাগটা চলে যাবে এইখানে, আর আমার গুণটা এখানে বসবে। এখন এখানে এটা পাশাপাশি থাকতে কোনো সমস্যা নাই, যেহেতু আমরা যোগের পরে ভাগ দিয়েছিলাম, এখানে যোগের পরে গুণ আমরা রাখতে পারবো। পাশাপাশি সেম প্রায়োরিটি হলে আগের অপারেটর এই পাশে চলে যাবে। এইটুক কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে ঠিক পারছি। আছে। এরপরে আমার এই ব্র্যাকেটটা, আমি এটা ব্র্যাকেট নিলাম, যোগ গুণ, এরপরে এই ব্র্যাকেট, এখানে যা ছিল তাই। আচ্ছা, তো আগের যেগুলা এগুলো আমার দরকার নাই, আমি আগেরগুলা মুছে দিই, তাহলে পরে এখানে করা যাবে সবকিছু। তো এরপরে আমার হচ্ছে কি আসতেছে ডি। এই ডিটা যখন আমি করব তখন হচ্ছে গিয়ে এখানে ডি হবে, এখানে হবে হচ্ছে কি এইটা প্লাস গুণ ব্র্যাকেট এবং বি সি, এরপর ভাগ, এরপর ডি, এরপরে প্লাস অপারেটর। প্লাস যখন আমরা দিব তখন আচ্ছা, এখন দেখেন আমরা যে টার্মটা করতেছি, যে এখানে আমরা প্লাস দিলাম, প্লাসের আগে গেছে গুণ আছে, মানে ব্র্যাকেট আছে, তারপরে হচ্ছে গুণ আছে। তো এই জন্য আমার কিন্তু ব্র্যাকেটের জন্য আমি কিন্তু এখানে সরাচ্ছি না, আমার প্রবলেম নাই এটা থাকলে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এখানে এরকমই হবে। এরপরে আমার হচ্ছে সি। আচ্ছা, সি দুইটা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে ই হবে।
এটা সির পরিবর্তে এখানে ই হবে। আচ্ছা, এরপরে আমার হচ্ছে গিয়ে এই ব্র্যাকেট আসবে, ক্লোজিং ব্র্যাকেট। দেখেন এখানে এই প্লাসটা যখন ক্লোজিং এর মধ্যে আসবে, আমার একটা রুলস ছিল যে এই যে এরকম সিচুয়েশন হলে তখন হচ্ছে এই পুরোটা, এই প্লাসটা এই পাশে চলে যাবে, অর্থাৎ এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা এটা ওই পাশে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার এইটুকু আমি কেটে দিতে পারি, দিয়ে এটা হচ্ছে এ বি সি, এটা ডি ই আর প্লাস। ওভারঅল বুঝতেছেন কি করতেছি? যদি কেউ না বোঝেন একটু আওয়াজ দিতে হবে। সব বোঝা যাচ্ছে। ইজি আছে না? যদি একটা জিনিস বোঝেন তাহলে কিন্তু ইজিলি আমার কোথায় কোনটা হবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার মাইনাস আছে। এখন বলেন তো এই মাইনাস অপারেশনে কি করতে হবে? মাইনাস কোথায় বসবে বা কি হবে? স্যার মাইনাস হচ্ছে প্রিফিক্স, পোস্ট ফিক্সে বসবে, কারণ প্লাস আর মাইনাস তো এক জায়গায় থাকবে না কিনে। তাই নাকি? ওইখানে যদি আমরা মাইনাস দিই তাহলে পরে এর আগে গুণ, এটা হচ্ছে প্রায়োরিটি বেশি না? তাহলে এই জি জি। গুণটাকে আমি হচ্ছে ওই পাশে নিয়ে আসবো। যে গুণটা, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বিয়োগ, আচ্ছা এখানে আগে করে নি, এ বি সি ডি ই প্লাস, আর এই যে গুণটা যেহেতু মাইনাস হলে এর হয় না, সেহেতু এখানে হচ্ছে গুণ আমি নিয়ে চলে আসলাম। এখন দেখেন এইখানে সেম প্রায়োরিটি জিনিসটি বুঝতে পারে? না, আপনি বললেন সেম প্রায়োরিটি। হ্যাঁ, বুঝতে পারেন। তো সেক্ষেত্রে এই যে প্লাসটা এই পাশে চলে আসবে, অর্থাৎ একসাথে আমার কয়েকটা অপারেশন হয়ে গেল। বোঝা গেছে? এটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার এই মাইনাস পর্যন্ত হয়ে গেল। এরপর এফ, জি স্যার। এফ আমি যদি নিই, আচ্ছা কেউ এফ যদি নিই তাহলে পরে আমার কোথায় বসবে বলেন তো, কোথায় বসবে? এখানে একটু দ্রুত রেসপন্স করতে হবে। পোস্ট পোস্ট ফিক্স হবে। এখানে পোস্ট ফিক্স হবে। পোস্ট ফিক্স তাই তো? তাহলে জি এ জি। বি সি ডি, এটা হচ্ছে ই প্লাস, এটা গুণ, এটা প্লাস, আর এখানে এফ। এরপরে দেখেন লাস্টে এই যে ক্লোজিং যে ব্র্যাকেট আছে, এই ক্লোজিং ব্র্যাকেট মানে এই যে এরকম মাইনাস এরকম হয়ে যায়। এর মানে কি এই লাস্টে এই পুরোটা ভ্যানিশ হয়ে নিচে মাইনাস বসবে। নিচের ওই ওই পাশে চলে যাবে। আরে তার মাঝখানে আর কিছুই থাকবে না তাহলে, জি। মাঝখানে তখন আর কিছু থাকবে না, যখন কিছু থাকবে না মানে আমার ওইটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল। এইটার হচ্ছে ইনফিক্স থেকে পোস্ট ফিক্স। এটা কি দেখে বোঝা যাচ্ছে এটা পোস্ট ফিক্স? এখন বলেন। জি স্যার। কারণ দেখেন সবগুলো চিহ্ন শেষের দিকে, এটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা প্রবলেম। এটা যদি বুঝে থাকেন, বইতে যেটা আছে এটা প্র্যাকটিস করবেন, সেম নিয়ম একই প্রসেসে সলভ হবে। এরপরে আমাদের আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি ইনফিক্স থেকে প্রিফিক্স। তো চলেন ওইটা একটু করে দেখি। এর জন্য আমার একটা একটা এক্সাম্পল নিই। এ, এরপরে হচ্ছে গুণ,
তো এটা হচ্ছে ইনফিক্স। এই ইনফিক্স থেকে আমাকে যাইতে হবে হচ্ছে প্রিফিক্সে, অর্থাৎ এই অপারেটর যেগুলো এগুলো সামনে আনতে হবে। তো এর জন্য আমি কি করতে পারি? এর জন্য আমার হচ্ছে নরমাল একটা থিংকিং করতে হবে, অর্থাৎ বেসিক একটা আহ, অর্থাৎ জেনারেল নলেজ একটু কাজে লাগাইতে হবে। তো এর জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে একটা ব্র্যাকেট প্রিফিক্স। ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে কি করতে হবে, মানে কোন দুই, মানে প্রায়োরিটিটা আগে নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে দেখতেছি এইখানে একটা ব্র্যাকেট এবং এইখানে একটা ব্র্যাকেট দিলে আমার মোটামুটি প্রায়োরিটি লিস্ট যে ব্যাপারটা এটা ঠিকঠাক থাকে, তাই না? যেহেতু আমার গুণ আর ভাগের এইখানে হচ্ছে প্রায়োরিটিটা বেশি। এরপরে আমি হচ্ছে এখানে আমি আমার ইচ্ছা মতো এই চিহ্নটা আমি নিতে পারবো। এইখানে যেই ব্যাপারটা হয়েছে যে এটা ইনফিক্সে আছে, আর প্রিফিক্সের আমার কাহিনী সত্য কি, প্রিফিক্সে হচ্ছে আমার এই অপারেটরগুলা আগে চলে আসবে, তাই না? এই যে দেখেন এ প্লাস বি ছিল প্লাস এ বি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এইটাও সেম হবে, এখানে আমার গুণ চিহ্ন যেটা এটা আগে চলে আসবে, এরপরে এ বি হবে। বুঝতে পারছেন কি হলো? জি স্যার। এটা কি হবে বলেন তো? এটা ভাগ সিডি হবে। ভাগ সি ডি হবে প্লাস এফ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে গেল। এরপরে আমরা একটা কাজ করব। কাজটা কি? সেটা হচ্ছে এই যে প্লাস মানে গুণ এ বি, এটা সমান হচ্ছে গিয়ে টি ওয়ান ধরে নিব, আর এটা সমান টি টু ধরবো। এই কাজটা কি আমরা ম্যাথের ক্ষেত্রে করতে পারি? জি স্যার। তো সেই ক্ষেত্রে আমরা এই পুরো যে ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে টি ওয়ান মাইনাস আর এইটা সমান হচ্ছে টি টু করে নিলাম, এরপরে প্লাস এফ। এরপরে যে টার্মটা আসে সেটা হচ্ছে, এখন দেখেন এটা কিন্তু এই যে এই ফর্মে চলে আসছে না, এই যে এইরকম, খেয়াল করছেন? তাহলে এখন এটা কি করতে হবে? মাইনাস টি ওয়ান টি টু প্লাস এফ। এখন আসেন এই যে মাইনাস টি ওয়ান টি টু এইটাকে আবার আমরা ধরে নিই যে মাইনাস টি ওয়ান টি টু ইজ ইকুয়াল টু টি থ্রি। তখন এইটা হচ্ছে গিয়ে আমার আসবে টি থ্রি প্লাস এফ। তাহলে এটাকে আমরা সরাসরি আবার করতে পারতেছি না? প্লাস P3 দিছিলাম। হ্যাঁ, কই গেল? আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে প্লাস টি থ্রি আর এফ এখানে হবে। তো আমার মোটামুটি কিন্তু এখানে কাজ শেষ। এখন আমার পরবর্তী যে স্টেপ সেটা এই যে মানগুলো আমি জাস্ট এখন বসায় যাব। সেটা কি? এটা হচ্ছে গিয়ে টি থ্রির মান আমি বসাবো। টি থ্রির মান কিন্তু মাইনাস টি ওয়ান টি টু, তাই না? এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন যেটা এটা এখানে ছিল, এবং এরপরে মাইনাস টি ওয়ান টি টু আর হচ্ছে এফ। কোনো সমস্যা আছে এটা এরকম যদি দিই? ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই টি ওয়ান আর টি টুর মান আমরা হচ্ছে বসায় দিব। তো সেক্ষেত্রে আমার এই যে প্লাস আর মাইনাস এটা তো আগেই হবে। এরপর টি ওয়ান এর মান হচ্ছে গিয়ে, টি ওয়ান এর মান কি, গুণ এ বি, আর এই টি টুর মান হচ্ছে গিয়ে ভাগ সি ডি সিডি। আর লাস্টে এফ।
এই হচ্ছে আমার টোটাল অ্যান্সার। এই ইনফিক্স থেকে এটা হচ্ছে গিয়ে প্রিফিক্স। তাহলে এইটুকু বুঝতে কি কারো কোনো ঝামেলা আছে কিনা? স্যার -T1 T2 হুম, মানে ব্র্যাকেট ওই যে আপনার হচ্ছে উপর থেকে 1 2 3 4 নম্বর লাইনে। এই লাইন। জি জি ওই লাইনে স্যার ওই যে আপনি ধরলেন একটা, কিন্তু ব্র্যাকেটের তো কোনো ইয়া করা হলো না। ওইটা তো এখন তো ব্র্যাকেট দরকার না, আপনি ইচ্ছা করলে দেন, সমস্যা নাই তো, দেন, পরে আর তো দরকার হচ্ছে না। আমার তো কাজের, অর্থাৎ আমরা প্রায়োরিটি নিজে বোঝার জন্য আমি নিজের সুবিধার জন্য এটা ধরে নিয়েছি, বুঝতে পারছেন? Yes. আপনি যদি মানে স্যার আরেকটা কথা স্যার, এই অঙ্ক দিয়েছে, অঙ্ক এখন তো আপনার উত্তর হয়ে যাবে, শুধু ওই অঙ্কের পর ওইটা বসে দিকে লাইট দিবে। আপনার কথা না আমি মানে স্পষ্ট এখন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে আপনার নেটওয়ার্কের সমস্যা কিনা বুঝতেছি না। আরেকবার একটু বলেন, বোঝার চেষ্টা করি। লাস্ট উত্তর যেটা দিয়েছেন শুধু ওইটা দিলে কি রাইট দিবে নাকি অঙ্ক পুরোটা করা লাগবে? ও আচ্ছা, মানে আপনি এইটা থেকে সরাসরি লাভ দিয়ে এখানে চলে আসতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো করা সম্ভব, এখন যে অঙ্ক যেভাবে বুঝাইছেন এমন করা সম্ভব। এখন একটা কোশ্চেনের মার্ক যদি 3 হয় আর আপনি জাস্ট এক লাইন থেকে আর এক লাইনে চলে আসেন, তাহলে যে এক্সামিনার সে বুঝবে যে আপনি কারোরটা কপি করছেন, হ্যাঁ সেক্ষেত্রে তাহলে ঠিক আছে তাহলে। দয়ার উপরে চলে যায়, তাই না? আহ, যেহেতু এটা এই স্টেপগুলা দেখার জন্যই কোশ্চেনটা দিছে, তো এই স্টেপগুলো আপনার করতে হবে, বুঝতে পারছেন? আর যদি এক নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিবেন, সরাসরি উত্তর দিবেন, সমস্যা নেই। মার্ক কত সেটার উপর নির্ভর করে আপনার ব্যাখ্যা হবে। জি স্যার। আর যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম টাইপের, তো ম্যাথ করে অ্যান্সার করা এটা ভালো। স্যার নাম পেমেন্ট তো আমি আর 6 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে কে উপস্থিত আছেন? স্যার 15 হোসেন আলী। 15 4 নাম্বার। 4। স্যার 5 নম্বর মোহাম্মদ হাসান আলী। জি, স্যার এরপর আমি এর আগের দিন উপস্থিত ছিলাম স্যার। ছিলেন, তাহলে কথা বলেন নাই। জি স্যার ওই মানে 15 মিনিট পর ঢুকছিলাম তো, নাম প্রেজেন্ট হয়ে গেছিল সেজন্য আমি তো আর সবসময় বলছিলাম না। শেষের দিকে করি নাম প্রেজেন্ট, যাই হোক, এরপরে সময় মতো জয়েন করবেন। এরপরে আর কে আছেন? নুরি জান্নাত 11। 11। এরপর কত কত জানো? কত? 7 8। 7 8। আর ফাটিয়া আক্তার নিচের দিকে। লাস্টেরটা জি। আর কেউ আছেন? আচ্ছা, তাহলে আপনাদের আজকে এই যে অধ্যায় 4 নম্বর অধ্যায়, এটা হচ্ছে শেষ। এখানে এই যে এগুলাই আছে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই যে যেগুলা আছে এগুলা প্র্যাকটিস করবেন। আর সময় তো প্রায় শেষ, যদি কেটে যায় যাক, সমস্যা নাই, আমি এই যে কোশ্চেনগুলো দাগায় আপনাদের গ্রুপে আপলোড করে দিব না। এই যে এগুলো একটু দেখবেন, অর্থাৎ দিলে ওই সহজতায় 2টা অপারেশনে আপনাদের দেবে, স্ট্যাক কি, লিফোর ফুল ফর্ম কি, এগুলো সবই পড়তে হবে। ওভারফ্লো, আন্ডারফ্লো কি, ওভারফ্লো কোনটা, যেটা হচ্ছে গিয়ে স্ট্যাকে জায়গা নাই তারপর আমরা দিতে যাচ্ছি, আর আন্ডারফ্লো হচ্ছে গিয়ে স্ট্যাকে কোনো কিছুই নাই কিন্তু ডিলিট করতে যাচ্ছি, ব্যাপারটা এরকম। ওভারফ্লো আর আন্ডারফ্লো এটা দেখবেন। পোস্টফিক্স নোটেশন, এটা এই যে এগুলা প্রবলেম যেগুলো আছে এগুলো সলভ করবেন। তাহলে আগামী ক্লাস হচ্ছে গিয়ে সামনের শনিবারে, যদি বেঁচে থাকি আর দুর্ঘটনা যদি না ঘটে।
যেগুলা পুশ এন্ড পপ অপারেশন একটু দেখবেন। আর এই যে টার্মগুলা এগুলা কিন্তু মানে মুখে যা বলছি যদি বুঝে থাকেন তাহলে মুখস্থ করার তো কিন্তু দরকার হয় না। আর রিস্ক যদি না নিতে চান এই দুইটাও পড়তে হবে। মানে ইজি, কিন্তু একটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে কিন্তু ইজি এগুলা। আর এই যে সিরিয়াল নাম্বার দিয়ে ঘাবড়ে যায় না, এটা আরেকটা প্রসেসে করছে। এটা 1 2 3 সিরিয়াল নাম্বার দিয়ে করছে, পরের গুলা এরকম। এই যে যেগুলা আছে সর্বোচ্চ যতগুলা প্র্যাকটিস করতে পারেন। পুশ এন্ড পপের মধ্যে পার্থক্য এটা দেখবেন, এগুলা তো দেখবেন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, এই যে এই দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই যে এখানে যতগুলো প্রবলেম আছে এগুলো যত বেশি সলভ করবেন পরীক্ষায় তত বেশি আর কি ভালো পারবেন আশা করা যায়। এর মধ্যে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে ইউটিউবে যে সার্চ দিবেন দেখবেন যে অ্যাভেলেবেল ভিডিও আছে। আর যেহেতু আজকের পড়াটা কিন্তু ম্যাক্সিমামই বোঝার ছিল, যদি একটু বোঝেন তাহলে পরে পড়া মানে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তো যাই হোক, আজকের যে প্রবলেমটা দেখানো হলো আজকেই কিন্তু এটা ক্লিয়ার করেন। আজকে যতটুকু যে বোঝেন নাই এটা ভিডিও দরকার আরেকবার রিপিট করবেন বা ইউটিউব থেকে বা অন্যান্য রিসোর্স থেকে দেখবেন। দেখে আজকে শেষ করেন, দেখবেন যে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে যদি রেখে দেন তাহলে পরীক্ষার আগে কিন্তু এটা মানে খুব প্যারা দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। পড়াশোনা করেন বেশি করে। আল্লাহ হাফেজ।